কলেজ থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ মাঝপথে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে একটা গাড়ি আসছে বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। গাড়িটা যখন অনেক কাছে চলে এসেছে ঠিক তখন কে যেন আমাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম এটা কোনো পুরুষ। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ছেলেটা অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি ছোটার জন্য চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। প্রায় 5 মিনিট পরে আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটার কেউ না, আমার ফুফাতো ভাই স্বামীর। আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না, কারণ সবসময় ভাইয়া আমার সাথে রাগী ভাব নিয়ে থাকে আর কারণে অকারণে বকাবকি করে। ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ লাল হয়ে গেছে। ভাইয়া যখন অনেক রেগে যায় তখন এমন লাল হয়। হঠাৎ ঠাস করে আমার গালে একটা চট দিল ভাইয়া। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এখন কিছু বললে আরো থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগী লুক নিয়ে বলল, মামার কি এতই টাকার অভাব পড়েছে যে তোর বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে? আমি কাপা কাপা গলায় উত্তর দিলাম, বাবা ভাইয়া আমার হেঁটে আসতে ভালো লাগে। ভাইয়া বলল, হ্যাঁ, এখন যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসছিস কেন? নাকি ছেলেদের তোর এই ভেজা শরীর দেখানোর জন্য ইচ্ছে করে ছাতা আনিসনি? কোনটা? কথাটা শুনে আমার রাগে মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি জানতাম কি হঠাৎ করে বৃষ্টি নামবে, কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া বলল, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস? তাড়াতাড়ি আমার গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ভাইয়ার কথা শুনে সামনে তাকিয়ে ভাইয়ার গাড়ি দেখতে পেলাম। তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলাম। ভিজে যাওয়ার কারণে একটু শীত করতে লাগলো। গাড়ির কাছ দিয়ে উকি মেলে দেখলাম ভাইয়া ফোনে কার সাথে যেন কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। এমনিতেই অনেক হ্যান্ডসাম ছেলে ভাইয়া। আমার বান্ধবীরা তো স্বামীর ভাইয়া বলতেই পাগল। আমি আবার অত মহামারী সুন্দর না, সবসময় সাধারণভাবেই থাকি। অবশ্য ভাইয়ার জন্য বাধ্য হয়ে সাধারণভাবে থাকতে হয়, কারণ একটু সেজেগুজে কোথাও গেলে কোথা থেকে কে যেন ভাইয়া আমার সামনে হাজির হয়ে বলে, এমনিতেই দেখতে ভালো লাগে না তোকে, আর সাজলে তো একদম জোগাড়ের মতো লাগে। এইসব কথা শুনে অনেক আগেই সাজা বাদ দিয়ে দিছি। প্রায় 5 মিনিট পরে ভাইয়া একটা শপিং এর প্যাকেট দিয়ে বলল, মিশমি, পোশাকগুলো পাল্টে নি, তা না হলে ঠান্ডা লাগবে তোর। আমি দূরে দাঁড়িয়ে থাকবো। চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর রঙ্গ ফ্রক। গাড়িতেই পোশাকগুলো পাল্টে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া এসে কোনো কথা না বলে ড্রাইভিং করা শুরু করলো। 15 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার দিকে যেতেই আবার ফিরে এসে ভাইয়াকে বললাম, হঠাৎ তুমি ওইদিকে কেন গিয়েছিলে ভাইয়া? সেটা তো না জানলেও চলবে। এই বলে চলে গেল। আমি বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার বেস্ট ফ্রেন্ড নেহাকে কল দিলাম, কিন্তু ফোনটা ওয়েটিং পেলাম। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছে। আমার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজই করেনি। যাও একজন করেছিল, কিন্তু পরের দিন তাকে আর দেখতে পাইনি। আমি অতটাও অসুন্দর না। মার ডাক শুনে খাবার খেয়ে এসে একটা লম্বা ঘুম দিলাম। বিকেলে সামির ভাইয়া পড়াতে আসলো। সেই ক্লাস 8 থেকে ভাইয়া আমায় পড়াই, অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে দেখি না। নিজের এত বড় অফিসের কাজ ফেলে কেন যে আমাকে পড়াতে আসে সেটাই বুঝতে পারি না। হঠাৎ মনে হলো কাল ভাইয়ার দেওয়া ম্যাথটা করিনি। এই শাস্তি যে অনেক ভয়াবহ সেটা আমি জানি। পড়ার টেবিলে বসে ভাইয়ার দেওয়া ম্যাথটা করার জন্য সবে খাতাটা বের করেছি, অমনি ভাইয়ার রুমে চলে আসলো। আমি খাতাটা লুকিয়ে ফেললাম। ভাইয়া রুমে এসে চেয়ার টেনে বসে বলল, কাল যে ম্যাথটা দিয়েছিলাম সেটা দেখা। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভাইয়া অঙ্কটা করতে মনে ছিল না। ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেন? কাল রাতে কোন প্রেমিকের কথা ভাবছিলি যে সামান্য একটা কাজ করতে দিয়েছিলাম সেটা ভুলে গেলি? আমি চুপ করে রইলাম। আমার উত্তর না পেয়ে ভাইয়া বলল, হ্যাঁ, আজকে বাসার সব কাজ করবি তুই, রাতে রান্নাটাও তুই করবি। আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি তো রান্না করতে পারি না। ভাইয়া বলল, রান্না করতে না পারলে 500 বার কান ধরে উঠবোস করবি। কথাটা শুনে আমি ভয়ে একটা ঢোক গেলাম। তারপর বললাম, না না আমি রান্না করতে পারবো। এখন এই রুমটা মুছে দে।
আমি ঘর মোছার জিনিসপত্র নিয়ে এসে রুমটা মোছা শুরু করলাম। একবার ভাইয়ার দিকে উকি দিয়ে দেখলাম ভাইয়া লাট সাহেবের মতো চেয়ারে বসে মোবাইল টিপছে আর আমাকে কাজের মেয়ের মতো খাটাচ্ছে। ইচ্ছে করছে বালতির পানিগুলো মাথায় ঢেলে দিতে। অনেক সময় নিয়ে রুমটা মুছে বালতিতে কিচেনের রুমে রেখে আসতে গেলাম। আমার হাতে বালতি আর আমার অবস্থা দেখে মা আর জরিনা খালা হাসতে লাগলো। জরিনা খালাকে দেখে মনে হলো অনেক খুশি হয়েছে, কারণ আমি রুমটা না পরিষ্কার করলে তারই করা লাগতো। কিছুক্ষণ পরে ভাইয়া কিচেনের রুমে এসে মাকে বলল, মামি, আজ মিশমি একাই রান্না করবে। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু জরিনা খালার কিচেন রুম থেকে বের হতে দেরি হয়নি। সোজা ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে স্টার জলসার সিরিয়াল দেখতে লাগলো। আর মা বলল, সামির, মিষ্টি তো রান্না করতে পারে না। মার কথা শুনে আমি অনেক খুশি হলাম। ভাবলাম মা হয়তো আমার কষ্টটা বুঝতে পেরে এই কথা বলছে, কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণিত করে মা বলল, ও কি নাকি রান্না করবে, পরে আমাদের সবার রাতের খাবার খাওয়া হবে না। নিজেরা খেতে পারবে না বলে না করছে। আমার আত্মসম্মানে লাগলো কথাটা, তাই আমি বললাম, তুমি এখান থেকে চলে যাও তো মা, আমি তোমার থেকে অনেক ভালো রান্না করতে পারি। আমার কথা শুনে মা চলে গেল, কিন্তু ভাইয়া দেওয়ালের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আমি চিন্তায় পড়ে গেলাম, কি রান্না করা যায়। হঠাৎ মনে হলো বিরিয়ানি রান্না করলে অনেক ভালো হবে, কিন্তু বিরিয়ানি তো আমি রান্না করতে পারি না। অবশ্য মোবাইল দেখে রান্না করতে পারতাম, কিন্তু ভাইয়ার সামনে মোবাইল দেখে রান্না করলে আমাকে আর আস্ত রাখবে না ভাইয়া। কিছুক্ষণ পর ভাইয়া বলল, কি হলো, সগান মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি রান্না কর, আমি যেন রাতে খেয়ে বাসায় ফিরতে পারি। আমি মনে মনে বললাম, কেন ফুপি কি রান্না করা না যে আমার রান্না করা খাবার তোমার খেয়ে যেতে হবে? একটা কল আসে, ভাইয়া কিচেন রুম থেকে বের হয়ে যেতেই আমি দৌড়ে রুমে গিয়ে মোবাইল নিয়ে আসলাম। ইউটিউবে বিরিয়ানি রান্না করা দেখে রান্না করতে লাগলাম। রান্না যখন শেষের দিকে তখন ভাইয়া এসে হাজির হলো। আমি মোবাইলটা লুকিয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে খাবার টেবিলে পরিবেশন করে রাখলাম। বাবা অফিস থেকে আসার পরেই সব একসাথে খেতে বসলাম। আপু তো বিরিয়ানি দেখে অনেক খুশি হলো, কারণ বিরিয়ানি আপুর ফেভারিট খাবার। মা বাবা খাবার মুখে দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম বিরিয়ানি রান্না হয়তো ভালো হয়নি, তাই একটু বিরিয়ানি মুখে দিয়ে দেখলাম, কিন্তু রান্না তো ভালোই হয়েছে। মা আমাকে বলল, তুই নিজে এটা রান্না করেছিস? আমি রেগে বললাম, না, ভূত এসে রান্না করে দিয়ে গেছে। ভাইয়া বাদে সবাই আমার রান্নার প্রশংসা করলো। আজ পর্যন্ত ভাইয়ের মুখ থেকে আমার নামে কোনো প্রশংসা বের হয়নি। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ভাইয়া এসে বলল, এখনই ঘুমিয়ে পড়েছিলি কেন? কাল যে ম্যাথটা দিয়েছিলাম সেটা এখন আমার সামনে করবি। আমি অবাক হয়ে বললাম, তার জন্য তো শাস্তি দিয়েছ, তাহলে আবার করতে যাব কেন? ওটা তো ভুলে যাওয়ার জন্য দিয়েছি। হ্যাঁ, এখন যদি ম্যাথটা না পারিস তাহলে সারা রাত জাগিয়ে রাখবো তোকে। এমনিতেই অনেক ঘুম পাচ্ছে, তাই অনেক সাহস জুগিয়ে বললাম, তোমার যদি এতই পড়ানোর ইচ্ছা থাকে তাহলে নিজের বোন রিয়াকে পড়াও না কেন? আমার আপুকেও তো পড়াতে পারো। ভাই আমার কথা শুনে বলল, ওরা কি তোর মতো গাধা নাকি? আমি বললাম, আমি মোটেও গাধা না, যথেষ্ট মেধাবী ছাত্রী। ভাইয়া মুস্কি হেসে বলল, সেটা তো আমার পড়ানোর জন্য হয়েছিস, ভুলে গেছিস? ক্লাস 7-এ থাকতে অঙ্কে ফেলে গেছিলি। হ্যাঁ, ভাইয়ের কথা শুনে আমি চুপসে গেলাম। চুপচাপ পড়ার রুমে গিয়ে অঙ্কটা করে দেখালাম। ভাইয়া চলে যাওয়ার পরে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন হঠাৎ মনে হলো আজ তো আপুকে আকাশ ভাইয়ের ফ্যামিলি থেকে দেখতে আসবে। ঠিক দেখতে আসবে না, একেবারে বিয়ের ডেট ফাইনাল করবে। আকাশ ভাইয়া আর আপু দুইজনকে ভালোবাসে। অনেক মানুষ যখন আসবে তাহলে নিশ্চয়ই অনেক কাজ থাকবে, তাই ঠিক করলাম আজ কলেজে যাব না। কিচেন রুমে উকি দিয়ে দেখলাম মা জরিনা খালা নানা রকম পদ রান্না করছে। আমি ড্রয়িং রুমে বসে টিভি অন করে মাকে খাবার দিতে বললাম। মা বিরক্ত ভাব নিয়ে খাবার দিয়ে গেল। 10টার দিকে মোবাইল ভাইয়ার কল আসতে লাগলো। আমি ফোনটা অফ করে কার্টুন দেখাই মনোযোগ দিলাম, কিন্তু ঠিক তার 15 মিনিট পরে ভাইয়া আমাদের বাসায় এসে হাজির হলো। ভাইয়া এসে আমার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজকে কলেজ আসনি কেন? আমি বললাম, আজ তো আপুকে দেখতে আসবে। তোকে তো আর দেখতে আসবে না যে তোর কলেজ না গিয়ে বাড়ি বসে থাকতে হবে। আমি বললাম, বাড়িতে আজ অনেক কাজ ভাইয়া, এই কাজ ফেলে রেখে কেউ কলেজে যায়? টিভির সামনে বসে বসে কাজ করছিলি?
আরও কিছু বলতে যাবে তার আগেই মোবাইলের রিংটোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে ভাইয়ার রাগি মুখ ফ্যাকাশে হয়ে গেল। ড্রয়িং রুম থেকে বারান্দায় গেল। আমি ভাবলাম হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ডের কল এসেছে। আমি লুকিয়ে ভাইয়ার প্রেমালাপ শোনার জন্য আড়ি পাতলাম। একবার যদি জানতে পারি ভাইয়ার গার্লফ্রেন্ডকে, তাহলে তার সাথে ভাব জমিয়ে আমার উপরে ভাইয়ার অত্যাচারের দিন শেষ হতো। কারণ ছেলের রাস্তা থেকে দাস বানাতে পারে একমাত্র বউ আর গার্লফ্রেন্ডরা। অপর প্রান্ত থেকে কি বলছে তা কিছুই শুনতে পাচ্ছি না, কিন্তু ভাইয়ার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ভাইয়া মোবাইলে কাকে যেন বলছে। চিন্তা করিস না, তোর পরীর আশেপাশে আমি কোনো ছেলেকে ঘেঁষতে দেই না। তবে মাঝে মধ্যে আমি একটু শাসন করি। তুই কবে দেশে ফিরবি? ও, এসে বিয়েটা সেরে ফেলবি? অপর প্রান্ত থেকে কি বললো শুনতে পেলাম না, কিন্তু আমার উপরে ভাইয়ার অত্যাচারের দিন শেষ হতো। কারণ ছেলের রাস্তা থেকে দাস বানাতে পারে একমাত্র বউ আর গার্লফ্রেন্ডরা। অপর প্রান্ত থেকে কি বলছে তা কিছুই শুনতে পাচ্ছি না, কিন্তু ভাইয়ার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ভাইয়া মোবাইলে কাকে যেন বলছে। চিন্তা করিস না, তোর পরীর আশেপাশে আমি কোনো ছেলেকে ঘেঁষতে দেই না। তবে মাঝে মধ্যে আমি একটু শাসন করি। তুই কবে দেশে ফিরবি? ও, এসে বিয়েটা সেরে ফেলবি? অপর প্রান্ত থেকে কি বললো শুনতে পেলাম না, কিন্তু কি এমন কথা বললো যে ভাইয়ার চোখে পানি চলে আসলো। ভাইয়াকে আমি কোনোদিন কান্না করতে দেখিনি। কথা শুনে তো মনে হলো না খারাপ কিছু হয়েছে। মোবাইল পকেটে রেখে চোখে জল মুছে রকিং চেয়ারে বসে পড়লো। এই মুহূর্তে কেন যেন ভাইয়ার অসহায় মুখটা দেখতে ইচ্ছে করছে না, তাই ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ভাইয়া আমাকে অনুরোধের সুরে বলল, মিশমি, একটু মাথায় হাত বুলিয়ে দিবি? ভাইয়ের কথা শুনে আমি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ভাইয়া ঘুমিয়ে পড়লো। 12টার সময় আকাশ ভাইয়ার ফ্যামিলি চলে আসলো। আপুকে রিয়া সাজিয়ে দিচ্ছে। আজ অনেক সুন্দর লাগছে আপুকে। মা কিচেন রুম থেকে বেরোতেই পারছে না, দেখে আমাকে বলল, মিষ্টি মা, এই শরবতগুলোতে দিয়ে আয়। আমি শরবতের গ্লাস নিয়ে তাদের দিকে গেলাম। আকাশ ভাইয়া চাচাতো ভাই জোরে কেমন যেন বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। ব্যাপারটা মোটেও পছন্দ হলো না আমার। ড্রয়িং রুম থেকে সোজা নিজের রুমে ঢুকবো, ঠিক তখন কে যেন আমাকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। আমার বুঝতে অসুবিধা হলো না লোকটাকে, কারণ ভাইয়া ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। ভাইয়াকে বললাম, ভাইয়া ছাড়ো, আমার ব্যথা লাগছে। ব্যথা লাগার জন্য তো এভাবে দৃষ্টি ধরেছি। তোকে ওখানে শরবত নিয়ে যেতে কে বলেছিল? হ্যাঁ, আর ওরা ঠিকভাবে নিতে পারিস না নাকি জোবেরকে দেখানোর জন্য ইচ্ছে করে এমন করে নিয়েছিস? কোনটা? আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম একটু সরে গেছে, তাই বলে এত বড় কথা শোনাতে হবে কেন যে তখন এই খাটাসটার মাথা টিপে দিলাম। মাথা ব্যথায় তখন মরে গেলেই ভালো হতো। আমি ভাইয়াকে কিছু না বলে ভাইয়ার থেকে নিজেকে ছাড়িয়ে রুমের দরজা নক করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে মিটিং করছে। সবাই মানে মা, বাবা, আপু, ফুপা, ফুপি, রিয়া, সামির ভাইয়া আর জরিনা খালা। আমার মা বাবার লাভ ম্যারেজ। বাসা থেকে পালিয়ে এসেছিল মা, তাই নানুর বাসা থেকে এখনো মাকে মেনে নেয়নি। আমি সোফায় বসতে বসতে বললাম, আমি মনে হয় মিটিংয়ে আসতে লেট করলাম। সঙ্গে সঙ্গে ভাইয়া বলল, তুই ছোট মানুষ, তুই আসলে কি আর না আসলে কি? আমাকে অপমান না করলে মনে হয় ভাইয়ার পেটের ভাত হজম হয় না। সবসময় মনে আমাকে কিভাবে অপমান করা যায় মনে মনে সেটাই ভাবে। যাই হোক, রিয়ার থেকে জানতে পারলাম আগামী সপ্তাহে আপুর বিয়ের ডেট ফাইনাল হয়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণ কি? ব্যবসার কাজের জন্য আকাশকে 1 বছরের জন্য বিদেশ যেতে হবে সামনের মাসে, তাই এত তাড়াতাড়ি। ফুপা ফুপিরা বিয়ের আগে আর তাদের বাসায় যাবে না, কারণ মা বাবা একা সামলাতে পারবে। এত ঝামেলা। জরিনা খালা একটু পরে বাবাকে বলছে, ভাইজান, এখন একটু টিপে দেখি আমার প্রিয় নাটকটা দিচ্ছে এখন। বাবা জরিনা খালাকে ধমক দিয়ে বসিয়ে দিল, কারণ বাবা টিভি দেখা পছন্দ করে না। বাবার ধমক খেয়ে জরিনা খালা চুপসে গেল। তার চুপসে যাওয়ার মুখ দেখে খুশি তেমন। সবে ঠিক করলাম এক লাইন গান গাইবো, তখনই ভাইয়া বলল, মিশমি, এখানে বসে না থাকে পড়ার টেবিলে যা, আমি আসছি এক্ষুনি। আমি অসহায়ের মতো বললাম, আজকেও পড়তে হবে? কেন, আজ তোর বিয়ে নাকি যে আজ পড়তে বসে যাবে না? ভাইয়া বলল,
আমি মনে মনে বললাম, বিয়ে থাকলেও মনে হয় তুমি আমাকে বাসরাত থেকে টেনে এনে পড়াতে। সোফা থেকে উঠে পড়ার রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে ভাইয়া এসে বলল, মিশমি, আমার জন্য নিজের হাতে 1 কাপ কফি বানিয়ে আনতে পারবি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আজকেও আবার ইউটিউব দেখে দেখে বানাস না? তুই তো জানিস আমি নকল করা লাইক করি না। ইস, তার মানে কি ভাইয়া দেখে ফেলেছে? কিন্তু কিভাবে দেখলো? কিভাবে দেখেছি সেটা তো না জানলেও চলবে। এখন তাড়াতাড়ি কফি বানিয়ে আন। ভাইয়া আমার মনের কথা জানতে পারলো কেমন করে। এটা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে কিচেন রুমে চলে গেলাম। অনেক টাইম নিয়ে কফি বানালাম। ইচ্ছে করেই এত টাইম নিচ্ছি যাতে পড়ার টাইম কিছুটা চলে যায়। রুমে এসে দেখলাম ভাইয়া কাকে যেন বলছে, আমি যখন তোকে একবার কথা দিয়েছি ওকে তোর মতোই সবসময় পড়ালেখায় ফার্স্ট থাকবে, তো আমি আপ্রাণ চেষ্টা করবো আমার কথা রাখার। আমাকে দরজার সামনে দেখে ভাইয়া ফোনটা কেটে দিল। আমাকে ধমক দিয়ে বলল, নক করে ঢুকতে পারিস না? হ্যাঁ, এই বলে কফির মগ নিয়ে কফি খাওয়া শুরু করলো। আর আমি ভাবছি, ভাইয়া কি আমার মতো অন্য কাউকে পড়ায় নাকি? এটা ভাবতেই মনটা খুশিতে ভরে গেল। পৃথিবীতে তাহলে আমার মতো আর একজন যে ভাইয়ার অত্যাচার সহ্য করছে। ভাইয়ার কফি খাওয়া হয়ে গেলে কফির মগ কিচেনে রাখতে গেলাম। একটা মগে কফি নিয়ে আরাম করে সোফায় বসে খেতে লাগলাম। একটু মুখে দিয়েই আবার ফেলে দিলাম, কারণ কফি বানানো অনেক বাজে হয়েছে। এটা ভাইয়া খেলো কিভাবে? কফি খাওয়ার পর মুখটা তেতু হয়েছে বলে ফ্রিজ থেকে আইসক্রিম খাচ্ছিলাম আর টিভিতে কার্টুন দেখছিলাম। ভাইয়া যে আমার জন্য পড়া টেবিলে অপেক্ষা করছে সেটা ভুলেই গেছিলাম। আপু এসে যখন বলল, মিনসে, আজ তোর কপালে খারাপ কিছু আছে। সামির ভাইয়া রুমে তোর জন্য অপেক্ষা করছে। কথাটা শুনেই আমি সব ফেলে এক দৌড়ে রুমের দরজার সামনে দাঁড়ালাম। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া একবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার দরজার দিকে তাকাচ্ছে। আমি ভয়ে ভয়ে রুমে ঢুকলাম। আমাকে দেখে ভাইয়া ধমক দিয়ে বলল, একটা মগ রেখে আসতে এত টাইম লাগে? আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলল, তোর জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে, এখন আমার পা টিপে দিবি তুই। এই বলে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়লো। বজ্জারটা আমাকে কিছু বলার সুযোগই দিল না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলল, কি হলো, তোকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছি? তাড়াতাড়ি পা টিপে দে। আমি গিয়ে খাটে বসে পা টিপতে লাগলাম আর ভাইয়া আরাম করে মোবাইলে গেম খেলছে। প্রায় 1 ঘন্টা পরে ভাইয়াকে বললাম, ভাইয়া আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার কথা শুনে ভাইয়া খাট থেকে উঠে চেয়ারে গিয়ে বসলো আর বলল, এখন পড়তে আয়। আমিও গুড গালের মতো চুপচাপ পড়তে বসলাম। অনেকক্ষণ একটা ম্যাথ বোঝানোর পরে ভাইয়া আমাকে বলল, এখন এই ম্যাথটা করে দেখা। আমি বললাম, ভাইয়া কাল দেখাবো, আজ হাতটা ব্যথা করছে। আমি তোকে এখন করতে বলেছি, কাল করতে বলিনি। কোনো কথা না বলে তাড়াতাড়ি কর। আমি হাতের ব্যথা নিয়ে অঙ্কটা করে দেখালাম, তারপর নিচের রুমে চলে গেলাম। রাতে মাঠটাকে খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার টেবিলে ভাইয়াকে দেখে বললাম, ভাইয়া আজ তুমি তোমাদের বাসায় যাবে না? মা আমাকে ধমক দিয়ে বলল, বাসায় যাবে মানে? তোর ফুপিদের বিয়ের আগে বাসায় যেতে দেব না, তুই জানিস না? আর আমার কোনো ছেলে আছে? বিয়ের সময় অনেক ছেলেদের অনেক কাজ আছে, সেগুলো তো সামিরই করবে। আমি মনে মনে বললাম, তার মানে এখন থেকে দিনরাত 24 ঘন্টা ভাইয়ার অত্যাচার সহ্য করতে হবে। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম যখন মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজ চেক করে দেখলাম ভাইয়া মেসেজ করেছে, আমি অফিসে চলে এসেছি, আমার যেন আজ আসতে না হয়। তাড়াতাড়ি কলেজ যা। ধ্যাত, শয়তানটা অফিসে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিবে না। রেডি হয়ে গিয়ে কলেজে চলে আসলাম। কলেজ ক্যাম্পাসে অনেকদিন পরে আমাকে যে ছেলেটা প্রপোজ করে পরের দিন থেকে আর কলেজে আসেনি। আজ তাকে দেখতে পেলাম, তাকে দেখে ডাক দিলাম, কিন্তু আমাকে দেখে ছেলেটা চলে যাচ্ছিল বলে আমি দৌড়ে ছেলেটার সামনে দাঁড়ালাম আর বললাম, কি হলো, আমাকে দেখে চলে যাচ্ছেন যে? আমার কথা শুনে ছেলেটা হাঁটু গেড়ে বসে বলল, আপু, তোমাকে আমার অনেক আপু ডাকতে ইচ্ছে করে, দিবে কি আমার আপু ডাকার অধিকার? ছেলেটার কথা শুনে আমি ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, কেন তোর বাড়িতে বোন নেই? রাস্তাঘাটে মেয়ে দেখলেই আপু বলে ডাকতে ইচ্ছে করে? এই বলে চলে আসলাম। ক্যান্টিনে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ক্লাসরুমে গিয়ে ক্লাস করলাম। ছুটির পরে সোজা বাসায় চলে আসলাম। রুমে ঢুকে ভাইয়াকে আমার রুমের চোখ লাল করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলাম।
আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? আমার কথা শুনে ভাইয়া খুব হিংস্রভাবে আমার দিকে তাকালো। আমি ভাইয়ার এমন রূপ দেখে ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আজ আবার কি ভুল করলাম। ভাইয়া যখন আমার কামিজের হাতা টেনে ছিঁড়ে ফেললো তখন আমার ধ্যান ভাঙলো। ভাইয়া রাগীভাবে বলল, তোকে কতদিন বলেছি সাদা কালারের কিছু পরবি না? হ্যাঁ? তখন আমি আমার কামিজের দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমি সাদা কালারের কামিজ পরেছিল। এতক্ষণ তো খেয়ালই করিনি। এত বড় ভুল হলো কেমন করে আমার? আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভাইয়া সকালে তাড়াতাড়ি করতে গিয়ে ফুলে পড়ে ফেলেছি, প্রমিস করছি এমন ভুল আর হবে না। আমার কথা শুনে ভাইয়া একটু শান্ত হয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। এই বলে চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকতেই বললাম, সাদা কালারের যদি তোর এতই অ্যালার্জি থেকে থাকে তাহলে তুই নিচে কেন সাদা কালারের শার্ট পরিস? আমার তো সাদা কালার ফেভারিট। সেই যে 1 বছর আগে আমার বার্থডের দিন একটা সাদা কালারের গ্রাউন্ড পরেছিলাম, তারপর থেকে যেন কি হলো, ভাইয়া আমাকে আর সাদা কালারের কিছুই পরতে দেয় না। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম সবাই সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। আমি একটু অভিমানী স্বরে বললাম, আমাকে রেখে তোমরা সবাই কোথায় যাচ্ছ? তিয়ার বিয়ের শপিং করতে যাচ্ছি, তুই কি করবি? আমি বললাম, কেন? আমিও তো আপুর জন্য কিছু চয়েস করে দিব। তুই আর কি চয়েস করে দিবি? তোর যে পছন্দ সেগুলো যদি তিয়া বিয়ের সময় পরে তাহলে সবাই হাসাহাসি করবে।